Hi everyone. তো আমরা আজকে স্টার্ট করব উইথ কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, রাইট? কার্বন মোটামুটি আমাদের এন্টায়ার লিভিং অর্গানিজমসের, প্লান্টস বলো, অ্যানিমালস বলো, ডিফারেন্ট অর্গানিজমসের মধ্যে প্রাইম কনস্টিটিউয়েন্ট, মানে ইট ইজ দ্য বেসিস অফ লাইফ আমরা বলতে পারি, রাইট? মোটামুটি সমস্ত অর্গানিজম, প্লান্টস, অ্যানিমালস, প্লান্টসের মধ্যে যে ফাইবার, সেলুলোজ থাকে, আমাদের মধ্যে আমরা যে খাবার কনজিউম করি, মেজরিটি অফ ইট ইজ কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট ইজ কার্বন, তাই তো? আচ্ছা, কার্বন কথাটার মানে কি এবং কোথা থেকে আসছে? কার্বন কথাটা আসছে হচ্ছে কার্বো থেকে, ঠিক আছে? কার্বো মানে হচ্ছে গিয়ে কোল, রাইট? কোল। তাহলে আমরা কি শিখলাম? ইট ইজ দ্য বেসিস অফ লাইফ অ্যান্ড ইট ইজ দ্য মেজর কনস্টিটুয়েন্টস অফ অল দ্য লিভিং অর্গানিজমস প্রেজেন্ট। ঠিক আছে, এটাই যখন পরবর্তীকালে ইট when organisms die, যখন গাছ মরে যায়, under ocean, when the organisms die, they fall down on the bed of the ocean, and সেখান থেকেই আস্তে 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 মেটামরফোসাইজ হতে হতে it gets converted into our fossil fuels, যেটা কিনা পেট্রোল, ন্যাচারাল গ্যাস, ডিজেল। এটা আমরা পরে পড়বো, সেকেন্ড হাফ অফ দ্য চ্যাপ্টার, মানে আজকেই পড়বো কিছুক্ষণ বাদে। তো লেটস স্টার্ট উইথ দ্য বেসিস অফ কার্বন। কার্বন আমরা যদি মোটামুটি এলিমেন্টাল স্টেজ যদি কনসিডার করি, তাহলে কার্বনকে আমরা রিপ্রেজেন্ট করি উইথ সিম্বল সি, রাইট? অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার 6। মাস নাম্বার কত? মাস নাম্বার 12। আর ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি 4। যদি রিপ্রেজেন্ট করতে হয়, অ্যাটমিক রিপ্রেজেন্টেশন, এটা যদি আমরা নিউক্লিয়াস কনসিডার করি, তাহলে ফার্স্ট শেলে অ্যাটমিক নাম্বার 6 মানে ইলেকট্রনস 6টা, তাহলে ফার্স্ট শেলে 2টো ইলেকট্রন থাকবে। সেকেন্ড শেলে কটা ইলেকট্রন থাকবে বলো? 4টে ইলেকট্রন থাকবে, রাইট? তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিসও লিখে ফেলতে পারি, ইলেকট্রনিক কনফিগারেশন 2, 4, right? So this is the electronic configuration of carbon. আরও লিখতে পারো, এইখানটাতে 6টা প্রোটন আছে, ভেতরে আমি শেড করে দিয়েছি, তোমরা শেড না করে 6 প্রোটনস লিখবে। আর তার সাথে নিউট্রনস কটা আছে? 6 নিউট্রনস, দুটো মিলে সেই জন্য মাস নাম্বার হয়ে যাচ্ছে 12, রাইট? দিজ আর দ্য ইলেকট্রনস। ওকে, নাও হোয়াট ইজ দিস? দিস ইজ অরবিটাল। আমরা করেছি অ্যাটমিক স্ট্রাকচারে, অরবিটাল স্ট্রাকচার অফ কার্বন, রাইট? আচ্ছা, আমরা একটু ইন্টারেস্টিং কয়েকটা জিনিস পড়ি। কার্বন সাইকেল ক্লাসে হয়তো আগে আলোচনা করেছি, দেখা যাক কার্বন সাইকেলটা মানে হাউ ইজ দিস সাইকেল অফ দ্য কার্বন মেনটেন্ড। দেখো, ধরো ইফ ইউ কনসিডার মেবি আ ট্রি, ঠিক আছে? উই আর ড্রয়িং আ রাফ কার্বন সাইকেল। অ্যানিমালসরা কি করছে? দে আর গেটিং অর্গ্যানিক কম্পাউন্ডস বাই ইটিং প্লান্টস, রাইট? তাহলে এখানে লিখতে পারো অ্যানিমালস গেট অর্গ্যানিক কম্পাউন্ডস ফ্রম প্লান্টস। এবার তুমি বলতে পারো সব অর্গানিজমস, সব অ্যানিমালস তো অর্গ্যানিক কম্পাউন্ড মানে প্লান্টস থেকে ডিরেক্টলি নিউট্রিশন পায় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ফুড চেন অলরেডি পড়ে ফেলেছি, ফুড চেন, ফুড ওয়েব, এগুলো আমরা পড়ে ফেলেছি। ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এভরি অল দ্য অর্গানিজমস ইন দ্য আর্থ ইজ ডিপেন্ডেন্ট অন দি আর্থ সাম ওয়ে অর দি আদার। তাহলে it is getting transferred, the carbon mass is getting transferred from the plants to the animals, তাই তো? অ্যানিমালসরা যখন রেসপিরেশন করে তখন ইট এমিটস কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার, তাই তো? অ্যানিমালস, সেই অ্যানিমালসগুলোই যখন মারা যায়, তাই তো? when they die, they get decayed and they produce more carbon dioxide and releases carbon dioxide in the air. যখন পুড়িয়ে দেওয়া হয়, when the plants are being burnt, when these plants decay,
it produces even more carbon dioxide, releases more carbon compounds, carbon dioxide, and ultimately these carbon dioxide are being utilized by the plants back to produce more and more food. এই নিউট্রিশনটা প্লান্টসরা আবার নিচ্ছে। আলটিমেটলি দিস সাইকেল ইজ বিং মেনটেন, মানে যে কার্বন ডাইঅক্সাইডটা কোনোভাবে পুড়ে রেসপায়ার করে ডিকে হয়ে ডিকম্পোজ হয়ে কোনোভাবে কার্বনটা ফিরে যাচ্ছে টু দ্য নেচার। নেচার মানে শুধুমাত্র যে তোমার এয়ার সেটা নয়, ইট ইনক্লুডস দ্য সয়েল, দ্য ওয়াটার, এনিওয়ে নেচারে ব্যাক করছে, সেটাই আবার প্লান্টস বা অ্যানিমালসরা ফের ইউটিলাইজ করছে, মেইনলি প্লান্টস আর কি। সেই কার্বন ডাইঅক্সাইডটা ইউটিলাইজ করেই বাই দ্য মেথড অফ ফটোসিনথেসিস কি বানানো হচ্ছে বলো, ফুড বানানো হচ্ছে, রাইট? তাহলে দিস সাইকেল ইজ বিং মেনটেন এভরি ডে, এভরি মোমেন্ট, অ্যান্ড দ্য সাইকেল ইজ বিং মেনটেন। শুধুমাত্র কার্বন সাইকেলই না, আমাদের এইভাবেই হাইড্রোজেন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, অক্সিজেন সাইকেল, হাইড্রোজেন সাইকেলটা তোমরা পড়বে না হয়তো, বাট কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল অ্যান্ড অক্সিজেন সাইকেলটা এইভাবেই মেনটেন হয়। তাহলে আমরা যদি একটু অকারেন্সটা পড়ি, অকারেন্স অফ কার্বন। কার্বন কোথায় কোথায় পাওয়া যায়? মোটামুটি আর্থ ক্রাস্টে ফ্রি স্টেটেই পাওয়া যায়, কিন্তু কম্বাইন্ড স্টেটেও কিন্তু পাওয়া যায়। ফ্রি স্টেটে পাওয়া যায় কিভাবে? ফ্রি স্টেটে কিভাবে পাওয়া যায়? অ্যাজ কোল, ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট। আর কম্বাইন্ড স্টেটে কিভাবে পাওয়া যায়? কম্বাইন্ড স্টেটে পাওয়া যায় অ্যাজ CO2 in atmosphere, CO2 and atmosphere. নেক্সট তোমরা ওয়াটারে অ্যাজ dissolved CO2 in water, অল্প পরিমাণ পেতে পারো, রাইট? নেক্সট ইন ন্যাচারাল গ্যাস, কার্বন কম্পাউন্ড ওগুলো পুরোটাই হাইড্রোকার্বনস বলা হয়, দে কনসিস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন, সেই জন্য দে আর কল্ড হাইড্রোকার্বনস। ন্যাচারাল গ্যাস অ্যান্ড পেট্রোলিয়ামে প্রচুর পরিমাণে কার্বন আছে। নেক্সট ফুড ইনগ্রিডিয়েন্টসে তো রয়েছে কার্বোহাইড্রেটস, ফ্যাটস, প্রোটিনস, ভাইটামিনস, এটসেট্রা। ঠিক আছে? এছাড়াও কিছু কম্পাউন্ডস যেমন কার্বোনেটস আছে সল্টসে, কার্বোনেটস, বাইকার্বোনেটস, তারপরে তোমার চকটাও অ্যাকচুয়ালি কার্বোনেট, লাইমস্টোন, লাইমস্টোন, মার্বেল একই তো জিনিস, CaCO3, মানে কেমিক্যাল কম্পোজিশন তো সেম। দিস অলসো কন্টেন্স লটস অফ কার্বন ইন ইট, রাইট? আরও অনেক কিছু আছে, তোমরা ক্যালামাইন নিতে পারো, ZnCO3, ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা এগুলো লেখো, ওয়াশিং সোডা, ওয়াশিং সোডার ফর্মুলা জানার কথা, Na2CO3 ডট 10H2, এটাকে বলা হয় ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ওয়াটার চ্যাপ্টারে আমরা পড়বো এটা। নেক্সট হচ্ছে বেকিং সোডা, বেকিং সোডার কি ফর্মুলা? NaHCO3, রাইট? নেক্সট আছে ন্যাচারাল ফাইবার্সেও পাওয়া যায়, কটন, সিল্ক, এটসেট্রা এটসেট্রা, রাইট? তো স্পেসিফিক্যালি কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ আছে, তোমরা জানো না, কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ আছে। কেমিস্ট্রি বেসিক্যালি তিনটে ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি, একটা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। এই অর্গ্যানিক কেমিস্ট্রি যে ব্রাঞ্চটা, দিস বেসিক্যালি ডিলস উইথ অল দ্য কার্বন কম্পাউন্ডস, মানে কার্বনের সাথে কোন কম্পাউন্ডের কি রিয়াকশন হবে অ্যান্ড দ্য মেকানিজমস, পুরোপুরি কেন রিয়াকশন হচ্ছে, দেয়ার রিয়াকশনস, দেয়ার মেকানিজম, প্রপার্টি, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, তাদের দ্য ওয়ে দে রিয়াক্ট অ্যান্ড এভরিথিং ইজ ডেল্ট ইন অর্গ্যানিক কেমিস্ট্রি। এটা তোমাদের ফার্স্ট তোমরা পড়বে ক্লাস 10-এ। যাক, তো অর্গ্যানিক কেমিস্ট্রি বেসিক্যালি ইজ নাথিং বাট কার্বন কেমিস্ট্রি, কেমিস্ট্রি অফ কার্বনস। ঠিক আছে? তো যাক, এগুলো আমরা পরে আসছি। তো
তো মোটামুটি এটা লিখে নাও। ফিজিক্যাল কেমিস্ট্রি ইনক্লুডস বেসিক্যালি সামস, নিউমেরিক্যালস থাকে আমাদের, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। ইনঅর্গানিক কেমিস্ট্রি ডিলস উইথ অল দ্য আদার এলিমেন্টস, হ্যাঁ। আর অর্গানিক কেমিস্ট্রি বেসিক্যালি ইজ ডিলিং উইথ অল দ্য কার্বন কন্টেনিং কম্পাউন্ডস, রাইট? এবার কয়েকটা অর্গানিক কেমিস্ট্রি যখন আমরা বললাম, তাহলে কয়েকটা অর্গানিক কম্পাউন্ডসের নাম পড়ি। অর্গানিক কম্পাউন্ডস তাহলে কি থাকবে? অর্গানিক কম্পাউন্ডসের মেজর কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট তার মানে ডেফিনেটলি কার্বন থাকবে। দেখা যাক, অর্গানিক কম্পাউন্ডস বলে একটা ছোট্ট করে হেডিং দাও, অর্গানিক কম্পাউন্ডস। অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে ফার্স্ট পড়ছে হচ্ছে গিয়ে হাইড্রোকার্বনস। হাইড্রোকার্বনসের আন্ডারে কারা কারা পড়ছে দেখা যাক। হাইড্রোকার্বনস কথাটা থেকে কি বুঝতে পারছো? হাইড্রো মানে হাইড্রোজেন, আর কার্বনস মানে ডেফিনেটলি কার্বন, তাই তো? হাইড্রোকার্বন মানে তাদের মধ্যে কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে। এটা ধরো এক্স নাম্বার অফ কার্বন থাকলো আর ওয়াই নাম্বার অফ হাইড্রোজেন থাকলো। এদের মধ্যে প্রচুর মানে প্রচুর এলিমেন্টস বা কম্পাউন্ডস পড়বে। এলিমেন্টস তো নয়, কম্পাউন্ডস, প্রচুর কম্পাউন্ডস পড়বে এদের, মানে বলে শেষ করা যাবে না। তাও কয়েকটা এক্সাম্পলস দেখো, যেমন ধরো মিথেন। মিথেনের নাম শুনেছো? মিথেনের chemical formula CH4. This is a hydrocarbon because its constituent element is only carbon and hydrogen. Next কি আছে? বিউটেন। বিউটেন ধরো C4H10। হুম। ইথেনও আছে, ইথিন আছে। ইথিনের ফর্মুলা C2H2। এটা কেন হচ্ছে, কি করে হচ্ছে, এগুলো তোমরা ক্লাস 10-এ শিখবে। ইথাইন, ইথাইন হচ্ছে C2H2। বেনজিন ইজ অ্যানাদার অর্গানিক কম্পাউন্ড। দেখো সবার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট কিন্তু শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন, রাইট? C6H6। না, এটা আরো অনেক কিছু আছে, ন্যাপথালিন আছে, C10H8। রাইট? এছাড়া আরো প্রচুর ক্লাস অফ কম্পাউন্ডস আছে, যেমন ধরো অ্যালকোহলস। অ্যালকোহলস মানে যাদের মধ্যে কার্বন হাইড্রোজেনের ছাড়াও আর একটা এক্সট্রা গ্রুপ, একটা এক্সট্রা ফাংশনাল গ্রুপ থাকে, যাদের মধ্যে ওএইচটা থাকে। ঠিক আছে? ওএইচ গ্রুপটা থাকবেই। যেমন ধরো মিথাইল অ্যালকোহল। মিথাইল আসছে মিথেন থেকে। আর অ্যালকোহল মানে কি বললাম? একটা ওএইচ গ্রুপ, একটা অক্সিজেন আর হাইড্রোজেন গ্রুপ থাকলে সেটাকে বলা হয় অ্যালকোহল। তো মিথাইল অ্যালকোহল কিরকম দেখতে হয়, মানে ফর্মুলা কিরকম হয়? CH3OH। তাহলে ধরো ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলটা কেমন দেখতে হবে? C2H5OH। মিথাইল অ্যালকোহল আসছে মিথেন থেকে। মিথেন যেহেতু CH4, তাই এটা হচ্ছে CH3OH। ইথেনের ফর্মুলা যদি আমরা একটু লিখি, ইথেনটা আমি লিখিনি, এটা হচ্ছে C2H6। তাহলে সেই ক্ষেত্রে সেইখান থেকে আসছে হচ্ছে C2H5, মানে একটা হাইড্রোজেন কমছে, দেখ, C2H5OH, রাইট? এগুলো তোমাদের বাই হার্ট মুখস্থ করতে হবে না, তোমরা জাস্ট দেখো যে কি করে হচ্ছে। নেক্সট আর একটা ক্লাস অফ কম্পাউন্ডস আসে অ্যাসিড, যেটা কিন্তু অর্গ্যানিক অ্যাসিড। হ্যাঁ, ওই আমাদের ইনঅর্গ্যানিক অ্যাসিড মানে হচ্ছে HCl, HNO3, H2SO4, এই অ্যাসিডগুলো। অর্গ্যানিক অ্যাসিড, উইক অ্যাসিড, এগুলো সম্পর্কে আমরা ক্লাসে আলোচনা করেছি আগেও। আমরা অর্গ্যানিক অ্যাসিড একটারই নাম মোটামুটি জানি ভালো করে, না দুটোর নামই জানি আমরা, অক্সালিক অ্যাসিড জানি, আমরা অ্যাসিটিক অ্যাসিড জানি, রাইট? তো অ্যাসিডের গ্রুপের মধ্যে কি কি প্রেজেন্ট থাকবে, মানে কোন গ্রুপটা প্রেজেন্ট থাকতে হবে? COOH গ্রুপ। তবে আমরা সেটাকে একটা কার্বক্সিলিক অ্যাসিড বলবো। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কিরকম হয়? যেমন অ্যাসিটিক অ্যাসিড তোমরা পড়েছো। অ্যাসিটিক অ্যাসিড ইজ বেসিক্যালি ভিনেগার। বাড়িতে যে ভিনেগার আমরা ইউজ করি তার কম্পোজিশন বা তার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এবং তার ফর্মুলা কিরকম হয় এটা আমরা জানি, CH3COOH। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH। অক্সালিক অ্যাসিডটাও আমরা জানি, অক্সালেট পড়েছি, তাই তো? এটা হচ্ছে COOH, আর একটা বন্ড করে COOH। এটা রিপ্রেজেন্ট করা হবে কিভাবে?
এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এটাকে, রাইট? নেক্সট হচ্ছে গিয়ে সুগারস। সুগারসের মধ্যে কি কি পড়ে? গ্লুকোজ পড়ে, ফর্মুলা জানো তোমরা। নেক্সট সুক্রোজ লিখতে পারো, সুক্রোজ পড়ে। এগুলো দেখো সব কার্বন ইজ দ্য মেন এলিমেন্ট। এই এতটা লেখার কারণ হচ্ছে সেটাই। H12O6, C12, H22O11, রাইট? তাহলে এখানে অর্গানিক কম্পাউন্ডের মোটামুটি একটা ডিসকাশন। আরও অনেক টাইপ অফ মানে কম্পাউন্ডস আছে, তোমাদের আস্তে আস্তে তোমরা যত বড় হবে তত আমরা আস্তে আস্তে শিখবো একটু একটু করে। তো এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি পোর্শন। দেখো নেক্সট হচ্ছে কি ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে কারা কারা পড়বে সেখানে, মানে ইনঅর্গানিক কার্বন কন্টেনিং কম্পাউন্ডের কথা জাস্ট আমরা এখানে আলোচনা করব, রাইট? ইনঅর্গানিক কম্পাউন্ড যার মধ্যে কার্বনও আছে, ইনঅর্গানিক কম্পাউন্ড। তোমরা জানো কার্বনেটস, বাইকার্বনেটস, এগুলো সবই ইনঅর্গানিক কম্পাউন্ডস এবং এদের মধ্যে কার্বন রয়েছে। দেখা যাক, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, এগুলোর আমি নাম লিখছি না বিকজ তোমরা খুব ভালো করে নামগুলো জানো। কার্বন মনোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, তাই তো, পটাশিয়াম কার্বনেট, আরও কি কি আছে লেখো, কপার কার্বনেট, তাই তো। তারপরে ধরো সোডিয়াম বাইকার্বনেট, দেখো সব জায়গাতে কার্বন রয়েছে না এগুলোতে। তারপরে ধরো পটাশিয়াম বাইকার্বনেট, রাইট? তারপরে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেটের ফর্মুলা কি হবে? HCO3 হোল টুয়াইস, তাই তো। এই যে ক্যালসিয়াম +2 মানে ক্যালসিয়ামের থেকে প্লাস, আর HCO3 মাইনাস, আলটিমেটলি আমরা তো শিখেছি এটা, ভালো করে জানি আমরা, রাইট? এই হচ্ছে আমাদের লিস্ট অফ সাম তোমার ইনঅর্গানিক কম্পাউন্ডস, রাইট? আচ্ছা, এছাড়াও দেয়ার আর ফিউ অক্সাইডস অফ কার্বন, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এটা সম্পর্কে আমরা চ্যাপ্টারের এন্ডে পড়বো, কার্বন অ্যান্ড ইটস অক্সাইডস। আচ্ছা, এবার আমরা চলে যাব অ্যালোট্রপি ইন কার্বন। অ্যালোট্রপি ইন কার্বন। দেখো, অ্যালোট্রপি কথাটার মানে আমাকে আগে বুঝতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম অ্যালোট্রপি। দেখা যাক অ্যালোট্রপি মানে কি। লেখো, the phenomena due to which an element exists in two or more forms in the same physical state with identical chemical properties but different physical properties। এর মানে কি? এর মানে হচ্ছে কার্বন সলিড স্টেটেই অনেক ফর্মে থাকতে পারে। অনেক ফর্ম মানে ধরো কার্বন অ্যাজ কোল, বা অ্যাজ গ্রাফাইট, অ্যাজ ডায়মন্ড, সবই কিন্তু কার্বন, সবার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট কিন্তু কার্বন। কিন্তু ডায়মন্ডের প্রপার্টি, ডায়মন্ডের ফিজিক্যাল প্রপার্টি এবং কয়লার ফিজিক্যাল প্রপার্টি এবং গ্রাফাইটের ফিজিক্যাল প্রপার্টি এগুলো কিন্তু সেম নয়, তাই তো। তাহলে ফিজিক্যাল স্টেট কিন্তু সবার সেম, সবাই কিন্তু সলিড স্টেটে আছে। প্রত্যেকের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো আলাদা, প্রত্যেকের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আলাদা, প্রত্যেকের কিভাবে অ্যারেঞ্জ সেটাও আলাদা। কিন্তু কেমিক্যাল প্রপার্টি সেম। কেমিক্যাল প্রপার্টি কেন সেম হচ্ছে? কারণ প্রত্যেকেই তো কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট, প্রত্যেকেরই তো কার্বন, প্রত্যেকেরই আউটার মোস্ট শেলে 4টে করে ইলেকট্রন আছে। তো কেমিক্যাল প্রপার্টি উইল বি আইডেন্টিক্যাল, chemical properties will be identical but physical properties like melting point, boiling point এইগুলো কিন্তু আলাদা হবে, রাইট? তাহলে সেই টাইপের কম্পাউন্ডগুলোকে বলা হয় অ্যালোট্রপস। তাহলে অ্যালোট্রপি যারা
মানে অ্যালোট্রপি যারা শো করতে পারে সেই টাইপের কম্পাউন্ডগুলোকে বলা হয় অ্যালোট্রপস। এবার কার্বনের অনেকগুলো টাইপ অফ অ্যালোট্রপস আছে, মানে একই ফিজিক্যাল স্টেট কিন্তু অনেক টাইপের কম্পাউন্ড ফর্ম করতে পারে কার্বন। এর মেন কারণ হচ্ছে টেট্রাভ্যালেন্সি। যাক, এগুলো আমরা পরে আসবো। তো দেখা যাক কি কি আছে। এখানে একটা ছোট্ট করে পয়েন্ট লিখে নাও তো, যে forms of elements or allotropic forms are called allotropes। মানে কোল হচ্ছে একটা অ্যালোট্রপ অফ কার্বন, কোক হচ্ছে একটা অ্যালোট্রপ অফ কার্বন, গ্রাফাইট হচ্ছে একটা অ্যালোট্রপ অফ কার্বন, ডায়মন্ড হচ্ছে একটা অ্যালোট্রপ অফ কার্বন। আর একটা আছে নতুন কম্পাউন্ড, শোনোনি হয়তো নাম, ফুলারিন। ফুলারিন হচ্ছে একটা অ্যালোট্রপ অফ কার্বন, রাইট? আরও কারা কারা অ্যালোট্রপি এক্সিস্ট করতে পারে, অ্যালোট্রপি শো করতে পারে? কার্বন তো পারেই, এ ছাড়া ছাড়া লিখে নাও এলিমেন্টস লাইক ফসফরাস, সালফার ক্যান শো অ্যালোট্রপি। ফসফরাসের কি কি হয় অ্যালোট্রপস? কিরকম কিরকম হয়? ইয়েলো ফসফরাস হয় একটা, রেড ফসফরাস হয়, আর হোয়াইট ফসফরাস হয়। সালফারের কি কি হয়? সালফারের অনেক টাইপের সলিডস হয় সালফারের। একটা হচ্ছে রম্বিক সালফার হয়, ঠিক আছে? নেক্সট মনোক্লিনিক হয়। এগুলো সব শেপ পরে পড়বে হায়ার ক্লাসেসে। তারপর কোলয়েডাল স্টেটে থাকে, হ্যাঁ? তারপর প্লাস্টিক স্টেটে থাকে, এটসেট্রা এটসেট্রা, রাইট? এবার দেখা যাক, আমরা একটু ডিটেলসে আলোচনা করি। দেখো, এই যে অ্যালোট্রপস অফ কার্বন আমরা পড়ছি, তাহলে অ্যালোট্রপস অফ কার্বন বলে হেডিং দিই। এটা দুটো টাইপের অ্যালোট্রপ ফর্ম করতে পারে কার্বন। একটা হচ্ছে ক্রিস্টালাইন ফর্ম, আর একটা হচ্ছে অ্যামরফাস অর নন ক্রিস্টালাইন ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে ক্রিস্টালাইন ফর্মটা মানে কি আর অ্যামরফাস ফর্মটা মানে কি? ক্রিস্টাল মানে কখনো চিনি বা নুনের দানা হাতে নিয়ে দেখবে। অ্যাকচুয়ালি এভাবে ক্রিস্টাল বা অ্যামরফাস বোঝা যায় না, এক্স রে ক্রিস্টালোগ্রাফি করা ছাড়া বোঝা যায় না, বাট আমরা এখন ক্লাস 8-এ পড়ছি, এত ডিটেলস আমাদের দরকার নেই, আমরা সাদামাটাভাবে এই জিনিসটাকে বুঝবো। ক্রিস্টাল, ধরো ক্রিস্টালস কাকে বলে আগে সেটা একটু বুঝি। ক্রিস্টাল বেসিক্যালি ইজ আ হোমোজেনাস সলিড, যেটার একটা ডেফিনিট প্যাটার্ন থাকবে, শার্প এজেস থাকবে, রাইট? তাহলে ধরো একটা চিনির দানা যদি তোরা হাতে নিস, বা একটা সে নুনের দানা যদি তুই হাতে নিস, নুন ইজ হোয়াট? টেবল সল্ট কি? NaCl, তাই তো? NaCl ইজ আ ক্রিস্টাল, রাইট? এটা ট্রু ক্রিস্টাল এটা। তো NaCl যখন তুমি হাতে নিয়ে ঘষছো, দেখবে ইট হ্যাজ গট, ছোট হোক না ডাজেন্ট ম্যাটার, বাট ইট হ্যাজ গট শার্প এজেস, হাতে দানা 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 বাঁধবে। কিন্তু ধরো তুমি কোনো কম্পাউন্ড নিলে, হয় না সেই, দেখবি ধর পাউডার লাইক ফিলিং আসে কোনো কম্পাউন্ড হাতে নিলে, একদম ময়দা টাইপের একটা মিহি, একটা খুব সফট একটা ফিলিং আসে, হাতেই দানা দানা জিনিসটা বাঁধেই না। সেই টাইপের সলিড কম্পাউন্ডগুলোকে, সেগুলো তো সলিড, সেই টাইপের সলিড কম্পাউন্ডগুলোকে বলা হয় অ্যামরফাস, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি শিখলাম? যে ক্রিস্টালসরা হোমোজেনাস সলিড, সেটা একটা ডেফিনেট প্যাটার্ন থাকবে, একটা ডেফিনেট জিওমেট্রিক্যাল শেপ শো করবে। এক্সাম্পল এই যে আমরা বললাম সুগার, টেবল সল্ট, টেবল সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড, রাইট? আর অ্যামরফাসের প্রচুর এক্সাম্পল আছে। অ্যামরফাস যদি তুমি কার্বনের এক্সাম্পল জানতে চাও, তাহলে কোল হয়ে যায় অ্যামরফাস, একদম পুরো প্রপার একদম মিহি হয়ে যায়। নেক্সট কোক হয়ে যায় অ্যামরফাস। নেক্সট চারকোল ইজ অ্যানাদার অ্যামরফাস ফর্ম, সুট, গ্যাস কার্বন, সুগার চারকোল, বোন চারকোল, এটসেট্রা এটসেট্রা। যাক, তাহলে আমরা ক্রিস্টালস কাকে বলে সেটা একটু আমাদের শিখতে হবে সেক্ষেত্রে। ক্রিস্টালস কাকে বলে?
ক্রিস্টালসটাতে একটু লেখো যে homogeneous solid in which particles are arranged in definite pattern, একটা ডেফিনিট ওয়েতেই অ্যারেঞ্জ। ধরো একটা পার্টিকেল যদি এভাবে অ্যারেঞ্জ থাকে, একটা ইউনিট সেল বা একটা টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট যদি এরকম থাকে, তাহলে সব কটা পার্টিকেল ওই পার্টিকুলার কম্পাউন্ডটাতে এইভাবেই অ্যারেঞ্জ থাকবে, একটা প্যাটার্ন মেনটেন করবে। তোমরা ছোটবেলায় সেই প্যাটার্নস খেলেছো না, কিউবস, প্যাটার্নস এন্ড অ্যারেঞ্জমেন্টস, হুম, এরম ভাবেই অ্যারেঞ্জ থাকবে। তার একটা ডেফিনিট ভাবে এবড়ো খেবড়ো ভাবে অ্যারেঞ্জ নেই, রাইট? ডেফিনিট প্যাটার্ন due to which they have definite geometrical shape. এক্সাম্পল সুগার দিতে পারিস, টেবিল সল্ট দিতে পারিস, এটসেট্রা। অবশ্যই ডায়মন্ডও হবে, এটা আমরা আসছি একটু পরে। ঠিক আছে, আচ্ছা। এখানে একটু আগে আমরা আর একটা কথা পড়েছিলাম, মনে আছে? যে এই অ্যালোট্রপসদের কেমিক্যাল প্রপার্টিসগুলো থাকে সেম, প্রত্যেকে সেম কেমিক্যাল প্রপার্টি থাকে। তাহলে তুমি অ্যালোট্রপসটা আগে কি কি ডিভিশনস হয় সেটা একটু আমরা দেখে নিই, তারপরে কি করে কেমিক্যাল প্রপার্টি সেম থাকে সেটাও একটু দেখব। ক্রিস্টালাইন ফর্ম অফ অ্যালোট্রপস কি কি আছে আমাদের কাছে? তিনটে। একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে ডায়মন্ড, আর একটা হচ্ছে গিয়ে বাকমিনস্টার ফুলারিন। হলো। অ্যামরফাস ফর্ম আর এই বাকমিনস্টার ফুলারিনটা নিয়ে অনেক আলোচনা করার আছে, এটা আজকে অথবা ক্লাসে করব। অ্যামরফাস ফর্মের মধ্যে পড়ে কোল, কোক, চারকোল, ল্যাম্প ব্ল্যাক। প্রত্যেকটা আমাদের পড়তে হবে, কি করে আসছে, কি কি ইউজেস, প্রপার্টিস কি কি, সব পড়তে হবে। ফিজিক্যাল প্রপার্টিসগুলোই পড়বো, প্রত্যেকের কেমিক্যাল প্রপার্টিস কিন্তু সেম, অলরেডি বলে দিয়েছি আমি। এরা সব হচ্ছে অ্যালোট্রপস। ওকে, নেক্সট হচ্ছে গ্যাস কার্বন। গ্যাস কার্বন, চারকোলের আবার তিনটে টাইপ হয়, হ্যাঁ, তিনটে টাইপ অফ চারকোলস আমরা প্রডিউস করতে পারি। একটা হচ্ছে উড চারকোল, একটা হচ্ছে সুগার চারকোল, সুগার চারকোল CH হবে এখানে একটা, হ্যাঁ, সুগার চারকোল। আর একটা হচ্ছে গিয়ে বোন চারকোল, রাইট? এই পুরোটা আমাদের, এই পুরো গোটা চ্যাপ্টারে এই প্রত্যেকের ফিজিক্যাল প্রপার্টিস, প্রত্যেকের শেপ কিভাবে তৈরি হচ্ছে মোরাললেস সেটা আমাদের জানতে হবে। ওকে, এবার আমরা একটু দেখে নিই, একটু আগেই যে বললাম যে প্রত্যেকের কেমিক্যাল প্রপার্টিস এর, না হোয়াট ডিড আই মিন বাই দ্যাট। তাহলে এই এতগুলো যে অ্যালোট্রপস আমরা দেখলাম, কি কি? গ্রাফাইট, ডায়মন্ড, বাকমিনস্টার ফুলারিন, কোল, কোক, চারকোল, ল্যাম্প ব্ল্যাক, গ্যাস কার্বন, উড চারকোল, সুগার চারকোল, আর বোন চারকোল। উড চারকোল, সুগার চারকোল, বোন চারকোল হচ্ছে চারকোলেরই পোর্শন। তো এতগুলো যে টাইপস আমরা দেখলাম, এদের প্রত্যেকের ফিজিক্যাল প্রপার্টিস আলাদা, কিন্তু কেমিক্যাল প্রপার্টিস সেম। এরা প্রত্যেকে কার্বনের অ্যালোট্রপস। এই তিনজন হচ্ছে ক্রিস্টালাইন ফর্ম অফ অ্যালোট্রপ, মানে ওই ডেফিনিট শেপ, ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ, ডেফিনিট প্যাটার্ন শো করে। আর অ্যামরফাস ফর্মের মধ্যে পড়ছে হচ্ছে গিয়ে কোক, কোল, চারকোল, ল্যাম্প ব্ল্যাক, গ্যাস কার্বন, রাইট? কিন্তু এদের তো কেমিক্যাল প্রপার্টি সেম আমার কথা অনুযায়ী। তাহলে কেমিক্যাল প্রপার্টি সেম মানে প্রত্যেকেরই একটাই, সেটা তুমি ডায়মন্ড বলো বা কোল বলো বা চারকোল বলো, যাই বলো, ইট ইজ, এদের কেমিক্যাল ফর্মুলা কি? কার্বন।
এই ডায়মন্ড বা কোল বা চারকোল যাকে ইচ্ছা তুমি যদি অক্সিজেন দিয়ে মানে ইন দ্য প্রেজেন্স অফ এয়ার যদি তুমি হিট করো, ঠিক আছে, হ্যাঁ টেম্পারেচার ডিফারেন্ট লাগবে, কিন্তু এই যে বললাম বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ডিফারেন্ট হবে, কিন্তু যদি তুমি হিট করো যে রিয়াকশনটা দেবে সবার ক্ষেত্রে একই, কার্বন ডাইঅক্সাইড। আর রিয়াকশন অবশ্যই তুমি কয়লা পোড়ালে কি হিট পাবে, ডেফিনেটলি এক্সোথার্মিক রিয়াকশন, তার মানে হিট। তাহলে কার্বন প্লাস অক্সিজেন ফর অল দিস অ্যালোট্রপ সবার প্রত্যেকের একই জিনিস, যদি হিট দাও তাহলে কি পাচ্ছি আমরা বলো, কার্বন ডাইঅক্সাইড প্লাস হিট, রাইট? তাহলে কেমিক্যাল প্রপার্টি কিন্তু হয়ে গেল সেম। তুমি এটা পোড়াও, এটা পোড়াও, এটা পোড়াও, এটা পোড়াও, সেম, অল দ্য সিনারিওজ আর সেম, প্রত্যেকটা ক্ষেত্রেই একটাই রিয়াকশন আমরা পাবো, রাইট? এবার তাহলে আমরা একটু ক্রিস্টালাইন ফর্মস দিয়ে শুরু করি, ক্রিস্টালাইন ফর্মস অফ কার্বন দিয়ে একটু শুরু করা যাক চ্যাপ্টারটা। ফার্স্ট ক্রিস্টালাইন ফর্ম, হেডিং দাও ক্রিস্টালাইন allotropes of carbon। ক্রিস্টালাইন অ্যালোট্রপসের মধ্যে ফার্স্ট গ্রাফাইট পড়ি, গ্রাফাইট পড়া যাক। গ্রাফাইট জেনারেলি একটা তোমার ন্যাচারালি যদি তুমি বলো তাহলে ইটস আ মিনারেল অফ লেড, মানে একটা মিনারেল আছে যার নাম হচ্ছে প্লাম ব্যাগো, ওর মধ্যে পাওয়া যায়, শ্রীলঙ্কা এরিয়া বা সাইবেরিয়ান এরিয়াতে পাওয়া যায়। তাহলে একটু লিখে নিতে পারো, এগুলো শর্ট কোয়েশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট। এক্সটেন্সিভলি found as the mineral প্লাম ব্যাগ। কোথায় পাওয়া যায় জেনারেলি এটা, শ্রীলঙ্কা অ্যান্ড সাইবেরিয়া ওই অঞ্চলটাতে পাওয়া যায়। ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায়, ইন ইন্ডিয়া গ্রাফাইট পাওয়া যায় মোটামুটি ওই জম্মু অ্যান্ড কাশ্মীর, তোমরা ফুল ফর্মে লেখো, জম্মু অ্যান্ড কাশ্মীর, বিহার, ওড়িশা, রাজস্থান এরিয়া, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো পাওয়াই যায়, রাইট? এবার গ্রাফাইট তুমি আর্টিফিশিয়ালি যদি প্রিপেয়ার করতে চাও তাহলে কি করে আর্টিফিশিয়ালি প্রিপেয়ার করবে, প্রিপারেশন অফ গ্রাফাইট, ঠিক আছে? গ্রাফাইট আর্টিফিশিয়ালি প্রিপেয়ার করার জন্য তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাউডার্ড কোক। পাউডার্ড কোক ইজ মিক্সড উইথ লিটল স্যান্ড অ্যান্ড আয়রন থ্রি অক্সাইড। আয়রন থ্রি অক্সাইড মানে জানো ডেফিনেটলি, আয়রন থ্রি অক্সাইড মানে কি বলি আমরা বলো, ফেরিক অক্সাইড, তাই তো? একটা ইলেকট্রিক ফার্নেসে ঢুকিয়ে দেওয়া হয় সবটাকে, পুরো ইলেকট্রিক ফার্নেসে ঢুকিয়ে দেওয়া হয়, টেম্পারেচার প্রয়োজন হয় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3000 ডিগ্রি সেলসিয়াস, মানে হাই টেম্পারেচার, বুঝতে পারছো? তাহলে কি কি লাগছে আমাদের, স্যান্ড মানে কি, স্যান্ড ইজ নাথিং বাট সিলিকা। আয়রন থ্রি অক্সাইড মানে কি, আয়রন থ্রি অক্সাইড মানে Fe2O3, রাইট? তাহলে কি কি লাগছে আমার, SiO2, তার সাথে পাউডার কোক, কোক মানে সেই সি কার্বন, প্রডিউস হবে কার্বন মনোক্সাইড, আর সিলিকন কার্বাইড তৈরি হয় ফার্স্ট স্টেপে 3000 ডিগ্রি সেলসিয়াস। ক্যাটালিস্ট ইউজ করা হয় হচ্ছে কি ফেরিক অক্সাইড। রিয়াকশনটা যদি ব্যালেন্স করিস তাহলে এখানে 3 পাবি, এখানে 2, এখানে নিচে কম্পাউন্ডগুলো লিখতে হবে, এটা স্যান্ড, এটা কোক, কার্বন কি ফর্মে নিচ্ছি সেটা ইম্পর্টেন্ট লেখা এখানে, এটা সিলিকন কার্বাইড। নেক্সট, এই সিলিকন কার্বাইডটাকে যখন ফের আবার তুমি হিট করবে, মানে একই প্রসেসে কন্টিনিউ হচ্ছে, হিট তো রয়েছে ফার্নেসের ভেতরে, তখন সিলিকন
আর কার্বন গেটস কনভার্টেড ইনটু গ্রাফাইট। তাহলে কোক থেকে তুমি আর্টিফিশিয়ালি হাই টেম্পারেচার দিয়ে উইথ দ্য হেল্প অফ আদার কম্পাউন্ডস তুমি গ্রাফাইট পেয়ে গেলে, তাই তো? রাইট? হোপফুলি এটা লেখা হয়ে গেছে তোমাদের। এবার আমরা স্ট্রাকচার অফ গ্রাফাইটে যাব। দেখো, গ্রাফাইট মলিকিউল জেনারেলি একটা মলিকিউল আর একটা মলিকিউলের সাথে কিভাবে অ্যারেঞ্জ থাকে সেটা আমরা এখানে শিখবো। গ্রাফাইট জেনারেলি খুব সফট হয়, হ্যাঁ, ডায়মন্ডের মতো হার্ড হয় না। তো আগে অ্যারেঞ্জমেন্টটা আমরা একটু শিখে নিই। অ্যারেঞ্জমেন্টটা কীরকম থাকে? হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট থাকে। দেখা যাক, আমি ছবিটা আঁকছি। ওপরে হেডিং দাও, স্ট্রাকচার অফ গ্রাফাইট। এই যে ডট ডটগুলো দিচ্ছি না, এই প্রত্যেকটা জায়গায় একটা করে কার্বন অ্যাটম আছে, ঠিক আছে? এরকম ধরো একটা লেয়ার, একটা হেক্সাগোনাল লেয়ার। যদি তোমাদের এভাবে বুঝতে অসুবিধা হয়, আমি ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করব। রাইট? এই হচ্ছে একটা লেয়ার অফ তোমার গ্রাফাইট, একটা লেয়ার অফ গ্রাফাইট। তার মধ্যে এই যে প্রত্যেকটা কর্নার্সে কি আছে বলো? কার্বন। প্রত্যেকটা কর্নার্সে কার্বন আছে। এক একটা কার্বন কটা কার্বনের সাথে লিঙ্কড আছে দেখতো। ধর এই কার্বনটাকে যদি আমরা কনসিডার করি, এই যে কার্বনটা, এই কার্বনটা কটা কার্বনের সাথে লিঙ্কড আছে? এই একটা কার্বনের সাথে, এই একটা কার্বনের সাথে, এই একটা কার্বনের সাথে। তাহলে এক একটা কার্বন ইজ লিঙ্কড উইথ 3 আদার কার্বনস, রাইট? আর প্রত্যেকের মধ্যে এই যে অ্যারেঞ্জমেন্ট, এটাকে কি বলি? হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস। কি বলছি? হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, তাই তো? তাহলে এই একটা লেয়ার হয়ে গেল। আর একটা লেয়ার, এবার নিচে আমাদের এরকম লেয়ারের পর লেয়ার কার্বন থাকে, ঠিক আছে? ধরো এরকম একটা লেয়ার আঁকলে, তার তলায় আর একটা লেয়ার, তার তলায় আর একটা লেয়ার, এইভাবে লেয়ারের পর লেয়ার অ্যারেঞ্জ থাকে। এবার এই লেয়ারগুলোর অ্যারেঞ্জমেন্টটা কি? হেক্সাগোনাল শেপ অ্যারেঞ্জমেন্ট, রাইট? তো ধরো এখানে আর একটা লেয়ার, যদি আমি এটাকে যদি কপি করে পেস্ট করি, রাইট? এবার তার তলায় আর একটা লেয়ার, এরকম একটা একটা করে লেয়ার অ্যারেঞ্জ থাকছে, রাইট? এবার এই একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে তো চাপানো রয়েছে, তাই না? তাই জন্য এরা খুব স্লিপারি হয়, মানে এই লেয়ার্সগুলো খুব স্লিপারি হয়। মানে একটা লেয়ারে যদি ধাক্কা পড়ে তাহলে এই লেয়ারগুলো সরে যেতে পারে, তাই না? আচ্ছা, এই ইন্টারনাল লেয়ার্সের ভেতরেও না একটা একটা উইক ফোর্স অফ ইন্টারাকশন কাজ করে। খুব উইক একটা ফোর্স দিয়ে দিস লেয়ার্স আর হেল্ড অ্যামং ইচ আদার। হুম, খুব উইক একটা ফোর্স দিয়ে দে আর বিং হেল্ড অ্যামং ইচ আদার। তাই জন্য এই উইক ফোর্সটা বোঝানোর জন্যই এই লাইনগুলোকে আমি ডটেড বানাচ্ছি, to explain that the force between the layers is very very weak, which makes the graphite very very slippery, right? তাহলে এই যে লেয়ার্সগুলো, these are weak forces between the layers, তাই তো? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে layers of hexagons,
এক একটা লেয়ার হেক্সাগোনাল প্যাটার্নে অ্যাটাচড। আচ্ছা, এদের মাঝখানে কিন্তু আমি কোনো ডটেড লাইন দিইনি, তাহলে এই এদের মাঝখানের যে বন্ড, এক একটা লেয়ারে যে কার্বন কার্বনের মধ্যে বন্ড, সেই বন্ডগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং, রাইট? এটা কিন্তু স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন, কিন্তু দুটো লেয়ারের মধ্যে অ্যাট্রাকশন ইজ ভেরি উইক, উইচ মেক্স দ্য গ্রাফাইট ভেরি ভেরি স্লিপারি। ঠিক আছে? তাহলে এখানে একটা ছোট্ট করে কথা লেখো যে দ্য layers of graphite are held together by weak forces. Hence, these layers can slide over one another. Right? সেই জন্যই this makes graphite খুব soft and slippery in nature. সেই জন্যই hence it is used as lubricant হিসেবে ইউজ করা যেতে পারে। lubricants খুব সফট অ্যান্ড স্লিপারি হয়। lubricants ইউজ করা হয় ডেফিনেটলি ইন মেশিনস অ্যান্ড পেন্সিলের শীষে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার আর একটা কথা কিন্তু বলার আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমরা একটু আগে অরবিটাল ডায়াগ্রাম যখন আমরা করেছিলাম তখন দেখেছিলাম আউটার মোস্ট কার্বনে 4টে করে অ্যাটম থাকে, তাই তো? তাহলে কার্বন 4 জনের সাথে বন্ড করতে পারে, 4টে অ্যাটম মানে 4টে করে বন্ড করতে পারবে, তাই তো? 4টে আরো 4 জনের সাথে শেয়ার করে নিয়ে তোমার 8টা হয়ে যাবে, আউটার মোস্ট তোমার অক্টেট ফুলফিল হয়ে যাবে। কিন্তু এখানে প্রত্যেকটা কার্বন, তুই ভালো করে দেখো, এখানে প্রত্যেকটা কার্বন 1টা 2টো 3টে করে বন্ড করে আছে, তাহলে আর একটা করে বন্ডও করতে পারবে, তাই তো? আর একটা করে বন্ডও করতে পারবে। তাহলে প্রত্যেকটা কার্বনের মধ্যে একটা করে ভ্যালেন্স ইলেকট্রন ফ্রি রয়েছে না? মানে 4টে বন্ড করতে পারবে, 4টে ইলেকট্রন শেয়ার করে, 3টে করে বন্ড করে আছে, তাহলে একটা করে ভ্যালেন্স ইলেকট্রন ফ্রি আছে। সেই জন্য এই ফ্রি ইলেকট্রনটার জন্য দ্য গ্রাফাইট বিকামস ভেরি ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে লেখো in graphite molecule one valence electron of each carbon atom remains free, thus making carbon a good conductor of electricity. Right? আচ্ছা, এবার এদের ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা একটু আলোচনা করব। হয়ে গেল এই জায়গাটাতে। এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, ওয়াই ইজ গ্রাফাইট ভেরি সফট অ্যান্ড স্লিপারি, আর ডেসক্রাইব দ্য স্ট্রাকচার বলে তো ওটা পুরো এক্সপ্লেন করবে। আর এখান থেকে ওয়াই ইজ কার্বন আ ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তখন এই জাস্ট পয়েন্টগুলো তোমাকে লিখে মেনশন করে দিতে হবে, রাইট? আচ্ছা, তাহলে একটা কার্বন কটা করে কার্বনের সাথে অ্যাটাচ আছে? 3টে করে কার্বনের সাথে। গ্রাফাইটের এরকম অ্যারেঞ্জমেন্ট, ডায়মন্ডে কিন্তু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা চলে আসি প্রপার্টিজ অফ গ্রাফাইট। properties of graphite. First property তে লেখো grayish black and opaque substance. অবশ্যই মেটালিক লাস্টার আছে, এটা হচ্ছে ওর অ্যানোমালাস প্রপার্টি। নন মেটাল হয়েও একটা মেটালিক লাস্টার আছে, তাই তো?
Density approximately 2.39 gram per centimeter cube. Very high melting point. এই ভেরি হাই মেল্টিং পয়েন্টটার রিজন হচ্ছে এই কার্বন কার্বন নিজেদের মধ্যে স্ট্রং বন্ড অফ অ্যাট্রাকশন, লেয়ার্সগুলোর মধ্যে নয় কিন্তু। ভেরি হাই মেল্টিং পয়েন্ট, অ্যাপ্রক্সিমেটলি 3700 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে সফট অ্যান্ড গ্রিজি টু টাচ, স্লিপারি তো বটেই। আর লিভস আ ব্ল্যাক মার্ক অন পেন্সিল, তাই জন্যই লিখি আমরা মার্ক অন পেপার। আর 6 নম্বর হচ্ছে গুড কন্ডাক্টর of heat and electricity, right? Let us see কোথায় কোথায় ইউজ করা হয়। হেডিং দাও, uses of graphite। একটা হচ্ছে graphite grease is used as a lubricant। graphite grease is used as a lubricant। নাম্বার 2 হচ্ছে ইট ইজ ইউজড ফর মেকিং ইলেকট্রোডস ফর ইলেকট্রিক ফার্নেসেস। হ্যাঁ, ইলেকট্রিক যে ফার্নেসেস হয় ইলেকট্রোলাইসিসের প্রসিডিওরে, নানান রকম মেটালজিক্যাল এক্সট্রাকশন প্রসেসেসে ইলেকট্রোডস হিসেবে ইউজ হয়। ইলেকট্রোডস একটু আইডিয়া আমি দিই, ইলেকট্রোডস দুটো টাইপের হয়, একটা হচ্ছে ক্যাথোড অ্যানোড, তোমাদের ক্লাসে আমি মনে হয় মানে কখনো না কখনো পড়িয়েছিলাম। তো ইলেকট্রোডসের কনসেপ্টটা তোমরা আরেকটু পরে শিখবে। সো ইট ইজ ইউজড ফর মেকিং electrodes of electric furnaces। 3 নম্বর, যেহেতু ভেরি ভেরি হাই মেল্টিং পয়েন্ট, মোটামুটি অনেকটা মেল্টিং পয়েন্ট, আমরা একটু আগে দেখলাম যে ইট হ্যাজ গট আ মেল্টিং পয়েন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 3700 ডিগ্রি সেলসিয়াস, তার জন্য ইট ইজ ইউজ ফর মেকিং ক্রুসিবলস। হ্যাঁ, মেটাল মেল্ট করতে যে ক্রুসিবলসগুলো ব্যবহার করা হয়, এরকম ছোটো 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 মানে বাটি টাইপের, সেটা ইজ মেড আপ অফ গ্রাফাইট। তার কারণ এর ভেতরে যখন আমরা মেটালগুলো রাখবো, মোস্ট অফ দ্য মেটাল হ্যাজ গট মেল্টিং পয়েন্ট লোয়ার দেন দ্যাট অফ 3700 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য গ্রাফাইটের বাটিটার কিছু হয় না, কিন্তু ভেতরে মেটালটা ওই টেম্পারেচারে মেল্ট করে যায়, রাইট? তো ইট ইজ ইউজড ফর মেকিং crucibles for melting metals due to its high melting point। Next, for making carbon brushes for electric motors, এসি ডিসি মোটর, অল্টারনেটিং কারেন্ট মোটর, ইলেকট্রিক মোটরস, এই টাইপের মোটরগুলোতে যেগুলোতে তোমার মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিসিটিতে কনভার্টেড হয়, সেখানে একটা কার্বন ব্রাশেস, দুটো সেট অফ পেয়ার অফ কার্বন ব্রাশেস ইউজ করা হয়। সেই ব্রাশেসগুলো আর অলসো মেড আপ অফ গ্রাফাইট। নেক্সট ইউজ হচ্ছে গিয়ে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকের কাছেই আছে, সেটা হচ্ছে ফর মেকিং পেন্সিল লেডস। পেন্সিলের শীষ, রাইট? পেন্সিল লেড জেনারেলি কি করে বানানো হয় জানিস তো? পেন্সিল লেড হচ্ছে গিয়ে তোর একটা মিক্সচার অফ গ্রাফাইট আর কিছুটা ক্লে মিশিয়ে দেওয়া হয়, একটু অন্য টাইপের ক্লে। পেন্সিল লেড ইজ বেসিক্যালি আ মিক্সচার, মানে মেজরিটি অ্যামাউন্টটা গ্রাফাইট থাকে, মিক্সচার অফ গ্রাফাইট অ্যান্ড variable quantities of clay and clay। Next, used in
nuclear reactors as moderators. মডারেটর মানে ইট স্লোজ ডাউন দ্য স্পিড অফ নিউট্রনস, হ্যাঁ, যে নিউক্লিয়ার রিয়াক্টার্সে যে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন রিয়াকশন পরে পড়বে, রেডিও অ্যাক্টিভ যে ফিশন এবং ফিউশন রিয়াকশন হয় সেখানে যে ইলেকট্রোডস বা যে তোমার মডারেটার্স হিসেবে ইউজ করা হয় হচ্ছে গিয়ে গ্রাফাইট। গ্রাফাইটের কাজ হচ্ছে নিউট্রনসের স্পিডটাকে কমিয়ে ফেলা। নিউট্রনসের স্পিড যদি কমিয়ে ফেলা হয় ইট ক্যান কি বলবো, ইট ক্যান গিভ আ পজ অর ইনহিবিট দ্য রিয়াকশন, মানে কিছুটা স্লো ডাউন করে দেবে দ্য প্রসেস অফ ফিশন অ্যান্ড ফিউশন। ফিশন অ্যান্ড ফিউশনে হিউজ অ্যামাউন্ট অফ হিট লিবারেট হয়, যাতে অতটা হিট অ্যাট এ টাইম না লিবারেট হতে পারে, তার জন্যই এই গ্রাফাইটটা ইউজ করা হয় অ্যাজ আ মডারেটর to slow down the speed of neutrons. And next, for making artificial diamonds, right? এই হচ্ছে আমাদের গ্রাফাইটের তোমার প্রপার্টিজ, ইউজেস অ্যান্ড এভরিথিং, স্ট্রাকচার। এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে ডায়মন্ডে। দেখো, বলতে গেলে ডায়মন্ড ইজ দ্য পিওরেস্ট ফর্ম, ইজ দ্য purest form of naturally occurring carbon। হ্যাঁ, জেনারেলি অনেক শেপস, অনেক কালার্স, অনেক রকম এর ডায়মন্ডস পাওয়া যায়। জেনারেলি পাওয়া যায় হচ্ছে, যদি তুমি আউট অফ মানে ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড দেখো, তাহলে সাউথ আফ্রিকাতে মোস্ট মানে সব থেকে বেশি ডায়মন্ড পাওয়া যায়, তারপরে ব্রাজিল, নামিবিয়া, রাশিয়া, আরও অন্যান্য জায়গায়। ইন্ডিয়াতে পাওয়া যায় জেনারেলি কর্ণাটকা, এমপি এরিয়াতে। তাহলে মোটামুটি তোমাদের যদি লিখতে দেয় লোকেশনস, তাহলে তোমরা সাউথ আফ্রিকা লিখবে, ব্রাজিল, নামিবিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, এটসেট্রা। আর ইন্ডিয়াতে কোথায় কোথায় পাওয়া যায়? গোলকোন্ডা ইন কর্ণাটকা, আর একটা হচ্ছে পান্না ইন এমপি, জায়গার নাম এগুলো, হ্যাঁ। আচ্ছা, এবার ন্যাচারাল ডায়মন্ড কেমন করে ফর্ম হয়? জেনারেলি দেখবে তোমরা একটা কথা হয়তো শুনেছো যে কোল মাইন্সেই হচ্ছে গিয়ে তোমার ডায়মন্ডস দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি কথাটা কি, মানে রিজনটা কি যে কোল মাইন্সে ডায়মন্ড পাওয়া যায়? ওরকম কোল মাইন্স থেকেই তো হিউজ অ্যামাউন্ট অফ ডায়মন্ড বেরোয় না। দেখো, কোল যেভাবে তৈরি হচ্ছে ডায়মন্ডও ঠিক সেভাবেই তৈরি হচ্ছে, কিন্তু বাই দ্য অ্যাকশন অফ হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার। মানে মোরলেস 150 কিলোমিটার, মানে আর্থের সার্ফেস থেকে অ্যাবাউট 150 কিলোমিটার ডিপ, 200 কিলোমিটার ডিপে। তুমি ভাবতে পারছো যে কতটা অ্যামাউন্ট অফ প্রেশার, কতটা লেয়ার অফ সয়েল, কতটা লেয়ার অফ রক্স তার উপরে জমে আছে। এবং তুমি যত কোরের কাছে চলে যাচ্ছ, যখন আর্থের এই ক্রাস্ট, এটা হচ্ছে গিয়ে ম্যান্টেল, আর এটা হচ্ছে গিয়ে কোর, তুমি যখন উপর থেকে 150 কিলোমিটার ভেতরে ঢুকে আসছো, দ্য হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার, যত তুমি কোরের ভেতরে আসছো, মানে কোরের কাছে আসছো, when you're coming close to the core, তখন তোমার টেম্পারেচারও প্রচণ্ড বাড়ছে প্রেশারের সাথে সাথে। তাহলে that amount of pressure and that amount of temperature is changing the carbon into a crystalline, beautiful, most costly substance in the world, that is called the diamond, তাই তো? এবার ডায়মন্ড একটা স্পেসিফিক রক্সে পাওয়া যায়, সেই রক্সগুলোকে বলা হয় কিম্বারলাইট রক্স। জেনারেলি কিম্বারলি মাইন্স থেকে টার্মটা আসছে। কিম্বারলি মাইন্স হচ্ছে সাউথ আফ্রিকাতে আছে, কিম্বারলাইট রক্স থেকে আসে বলে ওই মাইনটার নামও কিম্বারলি মাইন্স, যেটা কিনা সাউথ আফ্রিকা এসেতে প্রেজেন্ট। দেখা যাক, তাহলে এখানে একটু লেখো যে ফর্ম, ন্যাচারালের কথা বলছি আমি, হ্যাঁ, দাঁড়াও একটু কারেক্ট ঠিক করে লিখি। ফর্মড বাই দ্য অ্যাকশন অফ হাই
pressure and temperature on the carbon present, তাই তো? ডেপথটা জেনারেলি অ্যাট কত বলো, 150 কিলোমিটার at a depth of, right? আচ্ছা, ডায়মন্ড বেয়ারিং রকস এর কথা যদি তোমায় লিখতে দেয়, ডায়মন্ড বেয়ারিং রকস কি বলা হয়? কিম্বারলাইট রকস, named after the কিম্বারলি মাইন্স থেকে এক্সট্রাক্ট করা গেছিল ইন সাউথ আফ্রিকা। এবার আর্টিফিশিয়াল ডায়মন্ড তুমি কেমন করে তৈরি করবে? ডেফিনেটলি আর্টিফিশিয়াল ডায়মন্ডও প্রচুর আছে, দেখবে হয় না আমেরিকান ডায়মন্ড, এটা ওটা অনেক কিছু নাম দেওয়া হয়, সেগুলো আর্টিফিশিয়ালি প্রিপেয়ার, দামও কম হয়, ন্যাচারাল ডায়মন্ডের দাম অনেক বেশি হয়। আচ্ছা, তাহলে প্রিপারেশন, এগুলো ছিল ন্যাচারাল ডায়মন্ডসের কথা। এবার প্রিপারেশন অফ আর্টিফিশিয়াল ডায়মন্ড, আর্টিফিশিয়াল ডায়মন্ডকে কিন্তু সিনথেটিক ডায়মন্ডও বলা যেতে পারে, হ্যাঁ, সিনথেটিক ডায়মন্ড। গ্রাফাইট নেওয়া হয়, ঠিক আছে? গ্রাফাইটকে প্রচন্ড হাই টেম্পারেচার আবার হিট করা হয়, অ্যাবাউট 3000 ডিগ্রি সেলসিয়াস। আর অবশ্যই হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার দেওয়া হয়, এয়ার যেন না থাকে, এয়ার থাকলে কিন্তু আবার মানে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট, মানে কম্বাশন হয়ে যাবে তো। ইন অ্যাবসেন্স অফ এয়ার, ঠিক আছে, প্রডিউসেস ডায়মন্ড। এবার ডিফারেন্সটা কি? আর্টিফিশিয়াল ডায়মন্ড আর তোমার ন্যাচারাল ডায়মন্ডের মধ্যে মেইন যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ডায়মন্ড ইজ মাচ স্মলার ইন সাইজ, কিন্তু ন্যাচারাল ডায়মন্ডের কিন্তু সাইজ অনেক বড় হয়। মানে এই যে আর্টিফিশিয়ালি বা সিনথেটিক্যালি যে ডায়মন্ডগুলো প্রিপেয়ার করা হয়, এগুলো অনেক ছোট 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 হয়, কিন্তু ন্যাচারাল ডায়মন্ডের সাইজ কিন্তু অনেক বড় হয়, রাইট? এটা কিন্তু তোমরা মনে রেখো, স্মলার ইন সাইজ, আমি এখানেই লিখে দিলাম, ইন সাইজ ডিফারেন্স আসতে পারে, ঠিক আছে? এবার ভ্যালু অফ ডায়মন্ডস কিসের উপর ডিপেন্ড করে? কালার, কি কালারের, কাট আর ক্ল্যারিটি, 3C বলা হয়, কালার, কাট, ক্ল্যারিটি, ঠিক আছে? তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। তোমাদের বইতে দেখবে লেখা আছে, ইট ডিপেন্ডস আপন, অলসো ডিপেন্ডস আপন দ্য ওয়েট অ্যান্ড দ্য ইম্পিউরিটিস প্রেজেন্ট। এই ইম্পিউরিটিস কতটা প্রেজেন্ট আছে তার উপর কালার চেঞ্জ হবে ডায়মন্ডের, ঠিক আছে? আর তার উপরে ক্ল্যারিটিও চেঞ্জ হবে ডায়মন্ডের, রাইট? আচ্ছা, এবার এই যে ওয়েট অফ দ্য ডায়মন্ড, হ্যাঁ, আমরা যেমন গ্রাম, তারপরে তোমার কেজি, এই যে ডিফারেন্ট ইউনিটস অফ দ্য ওয়েট আছে, ডায়মন্ডের ওয়েট কিন্তু একটু, ডায়মন্ড, গোল্ড, এগুলোর ওয়েট কিন্তু ক্যারেটসে মাপা হয়। ওয়েট অফ ডায়মন্ড is expressed in terms of carats. 1 carat মানে 0.2 গ্রাম, রাইট? জেনারেলি যে ডায়মন্ডগুলো কালারলেস হয়, ট্রান্সপারেন্ট ডায়মন্ড, সেগুলো হচ্ছে কস্টলিয়েস্ট। দেখবে অনেক কালারফুল ডায়মন্ডস পাওয়া যায় না, ব্ল্যাক ডায়মন্ড, রেড ডায়মন্ড, পিঙ্ক ডায়মন্ড, ইয়েলো ডায়মন্ড, এগুলো কিন্তু প্রচন্ড দাম কম, তার মানে ইম্পিউরিটিস রয়েছে। যত ইম্পিউরিটিস কম থাকবে তার মানে কার্বন কন্টেন্ট ম্যাক্সিমাম, কার্বন কন্টেন্ট ম্যাক্সিমাম মানে তার প্রাইস ম্যাক্সিমাম, তার ক্ল্যারিটি ম্যাক্সিমাম, তার কালার একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট, কাচের, মানে কি বলবো, মানে কাচ কাচ তো আমি বলতে পারছি না, মানে ইটস জাস্ট অ্যাবসলিউটলি ক্লিয়ার, রাইট? যত বেশি ইম্পিউরিটিস বাড়বে, মোর দ্য ইম্পিউরিটিস, দ্য ইম্পিওরার ইজ দ্য ডায়মন্ড, অ্যান্ড কস্টও তত কমবে, রাইট? ইম্পিউরিটিস বাড়লে
ইম্পিউরিটিস বাড়লে প্রাইস কি লিখবে বলো? প্রাইস ডায়মন্ডের কমবে, রাইট? আচ্ছা, এবার কিছু কালারের ডায়মন্ডস আছে, যেমন ধরো রেড ডায়মন্ড, পিঙ্ক ডায়মন্ড, ব্লু ডায়মন্ড, এগুলো কিন্তু প্রচণ্ড রেয়ার। সেই জন্য ইম্পিউরিটি থাকা সত্ত্বেও এগুলো কিন্তু প্রচণ্ড কস্টলিও বটে। হুম, যেমন ধরো তোমার অন্যান্য কালারেরও ডায়মন্ড হয়, লেস ইউজড, গ্রে, ইয়েলো, ব্রাউন, অরেঞ্জ, ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে যেমন ইম্পিউরিটি থাকে, কপার অক্সাইড থাকে, সেই জন্য ব্ল্যাকিশ কালার হয়ে যায়, কপার অক্সাইড। তাহলে ব্ল্যাক ডায়মন্ডে কোয়েশ্চেন এটা, ব্ল্যাক ডায়মন্ডে কি ইম্পিউরিটি থাকে বলো? কপার অক্সাইড। কপার অক্সাইডের কালার ব্ল্যাক হয়, তোমরা জানো এটা, তাই তো? তাই জন্য মোটামুটি এটা ইন্ডাস্ট্রিয়াল গ্লাস কাট করতে, গ্লাস কাটিংয়ে এই ব্ল্যাক ডায়মন্ড ইউজ করা হয়, প্রচণ্ড ধারালো হয়তো। ওকে, এবার আমরা চলে আসি স্ট্রাকচার অফ ডায়মন্ডে। ডায়মন্ডের জেনারেলি একটা হিউজ লার্জ একটা মলিকিউল টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়। কিরকম? আমি যদি একটা মলিকিউল আঁকি, তাহলে এরকম দেখতে হয়। তাহলে প্রত্যেকটা কার্বন আরও 4টে কার্বনের সাথে অ্যাটাচ। দেখো, আগে গ্রাফাইটে কিরকম দেখেছিলাম, প্রত্যেকটা কার্বন আরও 3টে কার্বনের সাথে অ্যাটাচ, রাইট? এখানে প্রত্যেকটা কার্বন আরও 4টে কার্বনের সাথে বন্ড করে আছে, রাইট? স্ট্রং বন্ড, কিন্তু এগুলো প্রচণ্ড স্ট্রং বন্ড, রাইট? তাহলে ইচ কার্বন অ্যাটম is linked with 4 other কার্বন অ্যাটমস। এই স্ট্রাকচারটাকে কিরকম স্ট্রাকচার বলবো বলো? রিজিড টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ওকে, এবার আমরা দেখেছিলাম যে, বললাম যে কার্বন 4টে বন্ড করতে পারে ম্যাক্সিমাম, তাই তো? গ্রাফাইটের ক্ষেত্রে 3টে বন্ড করেছিল, তার জন্য একটা ইলেকট্রন ফ্রি ছিল, এই একটা ইলেকট্রনই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছিল। এখানে তো প্রত্যেকটা কার্বন আরও 4টে কার্বনের সাথে বন্ড করে আছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো ইলেকট্রন ফ্রি নেই। সেই জন্য ডায়মন্ড ইজ আ নন কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। সেই জন্য ডায়মন্ড ক্যানট কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, রাইট? সেই জন্য ডায়মন্ড, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডায়মন্ড মলিকিউল। ওকে, দেখো এখানে এই যে প্রত্যেকটা ডট, অল দ্য ডটস রিপ্রেজেন্ট আ কার্বন অ্যাটম। প্রত্যেকটা কার্বন অ্যাটম দেখো কটা কার্বন অ্যাটমের সাথে বন্ড করে আছে, 1টা 2টো 3টে 4টে। এবার ধরো তুমি এটাকে কনসিডার করো, এই কার্বন অ্যাটমটাকে, 1টা 2টো 3টে 4টে। এই কার্বন অ্যাটমটাকে কনসিডার করো, 1টা বন্ড 2টো 3টে 4টে, যে কোনো একটাকে তুমি কনসিডার করো, দেখবে 4টে করে বন্ড করে আছে। অ্যারেঞ্জমেন্ট কি? এক একটার অ্যারেঞ্জমেন্ট কি? এক একটা কার্বন অ্যাটমে কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে বলো? টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট, রাইট? টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট, রাইট? তাহলে ক্রিস্টালের বা বেসিক ইউনিট আমাদের যদি লিখতে দেয়, বেসিক ইউনিট হচ্ছে টেট্রাহেড্রাল, ঠিক আছে? ওইটাই বারবার বারবার করে দেখো, এই প্রত্যেকবার টেট্রাহেড্রাল করে ইউনিটটা রিপিট হচ্ছে, যেটা আমরা ক্রিস্টালে পড়েছিলাম, একই ইউনিট একই প্যাটার্ন বারবার করে রিপিট হচ্ছে, রিপিট হয়ে একটা 3 ডাইমেনশনাল মলিকিউল ফর্ম করেছে। এই মলিকিউলটা কি? একটা 3D মলিকিউল, একটা হাইট আছে, একটা ব্রেথ আছে, একটা তোমার লেন্থ আছে।
এবার তোমাকে যদি জিজ্ঞেস করে শেপ অফ দ্য ক্রিস্টাল, পুরো ডায়মন্ড ক্রিস্টালটা শেপ কি, তখন তুমি বলবে ইট ইজ অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল শেপ। ঠিক আছে, শেপ অফ দ্য ক্রিস্টাল কিন্তু অক্টাহেড্রাল শেপ বলা হয় এটাকে, রাইট? এবার তাহলে আমরা একটু প্রপার্টিজে আসি, ছোট ছোট করে লিখছি, এখানে বাকমিনস্টার ফুলারিংয়ের ডায়াগ্রামটা আমার লাগানো আছে। প্রপার্টিজের আন্ডারে নাম্বার 1 লেখো, pure diamond is transparent and colorless. Next, impurity থাকলে আমরা জানি impurities gives color to the diamond. Next, hardest naturally occurring substance, সব থেকে বেশি হার্ড হয় ব্ল্যাক ডায়মন্ড, black diamond are the hardest. Next, brittle in nature, a refractive index অ্যাপ্রক্সিমেটলি অনেক হাই হয় 2.5, এতটা হাই হয় বলেই ডায়মন্ড স্পার্কেলস। যদি তোমায় কোয়েশ্চেন করে ওয়াই ডাজ ডায়মন্ড স্পার্কেল, তুমি লিখবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড ইজ 2.5, which is the highest value for any natural substance possible, which makes the diamond sparkle. Okay, next হচ্ছে গিয়ে insoluble in any solvent. নেক্সট, ইট ইজ ব্যাড কন্ডাক্টর। একটু আগে এক্সপ্লেন করলাম কেন ব্যাড কন্ডাক্টর। এক একটা কার্বন 4টে করেই বন্ড করে আছে, এক একটা কার্বন ম্যাক্সিমাম 4টে করে বন্ড করতে পারে, সুতরাং একটাও ফ্রি ইলেকট্রন নেই। একটাও যদি ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে ইট ক্যান নেভার কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ফ্রি ইলেকট্রন ছাড়া ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা এই কেসে পসিবল না, তাহলে ইট ইজ আ ব্যাড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি স্টেবল টু হিট, স্টেবল টু হিট। ঠিক আছে, আবার ডায়মন্ডকে কিন্তু আবার বিপদ আছে, প্রচুর বেশি আবার হিট করে দেখতে গেলে ডায়মন্ড উইল চেঞ্জ ইটসেলফ ইনটু গ্রাফাইট, রাইট? আচ্ছা, এবার ইউজেস অফ ডায়মন্ড কি? ডায়মন্ড বেসিক্যালি, ডায়মন্ড মানেই আমরা জুয়েলারির কথাই আগে ভাবি। তো যেহেতু হিউজ একটা তোমার amount of people বা a lot of people in the entire world uses diamond as jewelry itself, তাই তো, as an asset, asset যদিও নয়, সেটা পরে এক সময় পরে বলবো। যাই হোক, because of its brilliant shine, একটা huge sparkly appearance, diamond is mainly used as jewelry। তাহলে uses এর ফার্স্ট হবে তোমার used as jewelry, usesটা লেখো। For its brilliant shine and sparkly appearance, diamond is used as jewelry. Next, impure diamonds generally black, হ্যাঁ, impure diamonds বলতে generally black। ব্ল্যাক ডায়মন্ড কি কিভাবে ইউজ হয়? ফর কাটিং অ্যান্ড এতটাই হার্ড, ইট ক্যান কাট অ্যান্ড ড্রিল রক্স, ফর কাটিং অ্যান্ড drilling
rocks for মানে used as bearings in watches, bearings মানে BEARINGS bearings, হ্যাঁ, in watches। তারপরে তোমার রেডিয়েশন প্রুফ উইন্ডোজ বানাতে কাজে লাগে, গ্লাস কাটিং এ কাজে লাগে, হ্যাঁ, রেডিয়েশন প্রুফ উইন্ডোজ বানাতে লাগে। ফর কোথায় রেডিয়েশন প্রুফ কোথায় দরকার আমাদের? স্পেস স্যাটেলাইট। হার্মফুল রেডিয়েশন যাতে প্রিভেন্ট করতে পারে এন্ট্রি, সেই জন্য ডায়মন্ড ইউজ করা হয়। ওকে, এই ছিল মোরাললেস আমাদের ডায়মন্ডের স্ট্রাকচার, প্রপার্টিজ, ইউজেস। ওকে, এবার আমরা থার্ড ক্রিস্টালাইন স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করব, দ্যাট ইজ ফুলারিন। রাইট, ফুলারিন রিসেন্টলি ডিসকভার করা হয়েছে, খুব একটা বেশি দিন আগে ডিসকভার করা হয়নি, এবং ডিসকভারিটা ইটসেলফ হচ্ছে গিয়ে একটা খুব সুন্দর গল্প। এটা গল্পটা হচ্ছে গিয়ে ফুলারিনটা মোটামুটি ইন্টারস্টেলার ডাস্ট থেকে পাওয়া গেছিল ফার্স্ট, ঠিক আছে? তারপরে এটা নিয়ে কাজ চলতে শুরু করে এবং তারপরে ডিসকভার করা হয় হ্যাঁ আর্থেও এটার প্রেজেন্স আছে বেশ ভালো পরিমাণে, এবং এবং প্রচুর ইউজেস কারেন্টলি, মানে এটা নিয়ে প্রচুর কাজ চলছে। এবং ফুলারিন্স থেকে নানান রকম সাবস্টেন্সেস তৈরি করা গেছে, ফুলারিন্স থেকে প্যাকিং মেটেরিয়ালস, তোমার ক্যাপসুলস অফ মেডিসিনস। হ্যাঁ, ফুলারিন ইজ নাথিং বাট কার্বন। এই যে স্ট্রাকচারটা ডান দিকে বাদিকে আমি লাগিয়ে রেখেছি, দিস ইজ আ স্ট্রাকচার অফ C60। কার্বন 60 ফুলারিন, 60খানা কার্বন অ্যাটম আছে এর ভেতরে, রাইট? এবার এই ফুলারিনে স্ট্রাকচারটা আমরা একটু বেশি বেসিক। আচ্ছা, এই ফুলারিনের নাম আমি কি লিখেছিলাম? বাকমিনস্টার ফুলারিন লিখেছিলাম। কেন বাকমিনস্টার ফুলারিনের অদ্ভুত নাম? দেখো, হেডিং দাও। ওকে, তো যখন এই ফুলারিনের স্ট্রাকচারটা ডিসকভার হলো, ফুলারিনের বললাম এক্সটেন্সিভ ইউজ, একটু বাদে সেটা বলছি। এই ফুলারিনের স্ট্রাকচার ডিসকভার করার সময় একটা নাম কি দেওয়া হবে সেটা নিয়ে ভাবা হচ্ছিল, যে এরকম একটা ফুটবলের মতো দেখতে। নামটা দেওয়া হলো অন অ্যান আর্কিটেকচারাল বিল্ডিং, যেটা কিনা ইউএসএ ছিল। ইউএসএতে যে আর্কিটেকচারাল বিল্ডিংটা যে বানিয়েছিল, মানে যে আর্কিটেক্টটা, তার নাম ছিল বাকমিনস্টার ফুলার। তো যারা অ্যাকচুয়ালি এই কেমিক্যাল বা এই কম্পাউন্ডটা ডিসকভার করলো, তাদের নামে কিছু হলো না। এরকম একটা ইউএসএ তে বিল্ডিং ছিল যার নাম হচ্ছে গিয়ে বাকমিনস্টার, মানে যার আর্কিটেক্টের নাম বাকমিনস্টার ফুলার, এবং সেখান থেকেই এই কম্পাউন্ডটা বা এই অ্যালোট্রপ, এই ক্রিস্টালাইন অ্যালোট্রপটার নাম হয়ে গেল বাকমিনস্টার ফুলারিন। তোমরা যদি সার্চ করে দেখতে চাও এটা নিয়ে, তোমরা দেখতে পারো যে বাকমিনস্টার ফুলার বিল্ডিংটা, বা আমি ক্লাসের সামনের দিন গিয়ে দেখাবো তোমাদের যে কিরকম দেখতে ছিল অ্যাকচুয়ালি বিল্ডিংটা। তো যাই হোক, ইট ইজ নাথিং বাট আ ক্লাস্টার অফ কার্বন অ্যাটমস, তাই না? তাহলে ফুলারিনের নাম কি দেওয়া হলো বলো? বাকমিনস্টার ফুলারিন। এটাকে শর্ট ফর্মে অনেক জায়গায় বাকিবল হিসাবেও লেখা হয়, বাকিবল অর জাস্ট ফুলারিন, ঠিক আছে? কেন, এটা কোথা থেকে এসছিল, নামটা কোত্থেকে এসছে? ফ্রম, লিখে রাখতে পারো জাস্ট ফর নলেজ, ফ্রম আর্কিটেক্ট বাকমিনস্টার ফুলার। মলিকুলার স্ট্রাকচারটা একটা ক্লু দিয়েছিল, মানে ক্লু পাওয়া গেছিল ফ্রম দ্য আর্কিটেকচারাল বিল্ডিং মেড বাই তোমার বাকমিনস্টার ফুলার, রাইট? আচ্ছা, তো এবার আমরা চলে আসি বাকিবল। তাহলে এটা স্ট্রাকচার অফ, আমরা কি দেখছি? স্ট্রাকচার অফ বাকিবল আর বাকমিনস্টার ফুলারিন। দেখো, কার্বন অ্যাটম ফুলারিনে অনেক রকম থাকতে পারে। এটা আমরা C60-র একটা মডেল নিয়ে ডিল করছি, C60-র একটা মডেল আমরা দেখছি। দেখো মডেলটা C60 মানে C60 কিরম ভাবে লিখবো? এরকম ভাবে, মানে 60খানা কার্বন অ্যাটম আছে। কার্বন অ্যাটম ক্যান স্টার্ট ফ্রম 20, অ্যাকচুয়ালি তোমাদের বইতে 30 লেখা আছে, 20-25 থেকে শুরু হতে পারে, 30 থেকে 900 অব্দি যেতে পারে, মানে এতটা বড় সাইজ হয়ে যেতে পারে, ঠিক আছে?
তো জেনারেলি এই যে আমরা যে ফুলারিনটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে C60, যেটা বললাম লার্জার ফুলারিনসও হতে পারে। এবার এখানে দেখো প্রত্যেকটা কার্বন অ্যাটম আর একটা কার্বন অ্যাটমের সাথে যখন কানেক্টেড আছে তখন দেখো এই যে এই কার্বন অ্যাটমটা আরো তিনজনের সাথে কানেক্টেড, এই কার্বন অ্যাটমটা তিনজনের সাথে কানেক্টেড, মানে এইখানটাতে দেখো এই শেপটাকে কি শেপ বলি আমরা? পেন্টাগন। আবার এই শেপটাকে কি বলি? হেক্সাগন। এটাও একটা হেক্সাগন। আবার পেন্টাগন, যেগুলোর একটা ফর্মুলা আছে, এটা তোমরা হয়তো তোমাদের স্কুল লাইফে পড়বে না, যদি কেমিস্ট্রি নিয়ে ডিল করতে চাও তবে পড়বে। তো অল্টারনেট পেন্টাগোনাল অ্যান্ড হেক্সাগোনাল রিংস দিয়ে এই বাকি বলটা পুরোপুরি তৈরি, একদম সিমিলার অ্যারেঞ্জমেন্ট টু দ্যাট অফ আ ফুটবল। দেখো ফুটবলেও একটা হেক্সাগন, আবার এখানে একটা পেন্টাগন, আবার হেক্সাগন, আবার নিচে একটা পেন্টাগন, এই আর একটা পেন্টাগন, এই একটা পেন্টাগন, এখানে একটা হেক্সাগন, রাইট? তাহলে পুরোটা হেক্সাগোনাল এবং পেন্টাগোনাল অ্যারেঞ্জমেন্ট দিয়ে একটা স্ফিয়ার তৈরি হয়ে গেছে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ C60 ফুলারিন মলিকিউল, রাইট? আচ্ছা, এবার এটা তো হলো এদের মধ্যে একটা স্ট্রং কানেকশন, স্ট্রং বন্ড অফ, স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে পারো, রাদার স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, একটা স্পেসিফিক জিওমেট্রিক্যাল প্যাটার্নে থাকে। এবার এর প্রপার্টিটা একটু আমরা জেনে নিই। প্রপার্টিজ কি? কালার মে ভ্যারি, কতগুলো নাম্বার অফ কার্বন অ্যাটমস আছে তার উপর ডিপেন্ড করছে। উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস, তাই তো? soluble in organic solvent, স্পেসিফিক গ্র্যাভিটি প্রচন্ড হাই, 1.8 থেকে 2.1, হাই স্পেসিফিক গ্র্যাভিটি 1.8 to 2.1, 4 chemically more active than diamond and graphite, ঠিক আছে? আর মোরাললেস 1000 ডিগ্রির ওপরে যদি তুমি হিট করো, একদম কেজ লাইক যে স্ট্রাকচারটা আছে, ইট উইল ব্রেক। এবার ইউজেস, ন্যানো টিউবস, কার্বন ন্যানো টিউবস, এইগুলো প্রডিউস করতে কাজে লাগে। এইগুলো তোমরা এক্সট্রা হিসেবেই পড়বে, এগুলো খুব একটা তোমাদের পড়াশোনার বেসিসে আসবে না, কার্বন ন্যানো টিউবস কাকে বলে এটসেট্রা এটসেট্রা, কখনো আমরা আলোচনা করব পরে। তো যাই হোক, দে আর জেনারেলি ইনসুলেটার্স, কিন্তু কম্পাউন্ডস অফ ফুলারিনস আর ইউজড এস সুপার কন্ডাক্টার্স। মানে সুপার কন্ডাক্টার্স বলতে ফার্স্টে লেখো সুপার কন্ডাক্টার্স কাকে বলছি। সুপার কন্ডাক্টার্স মানে হচ্ছে জেনারেলি আগে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, তারপর একটা সার্টেন টেম্পারেচার, একটা ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়, সেই টেম্পারেচার ভ্যালুর পরে ইলেকট্রিসিটি এত ভালো কন্ডাক্ট করবে, ইভেন উইথাউট রেজিস্ট্যান্স ইট উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি। সেই টাইপের ম্যাটেরিয়ালগুলোকে বলা হয় সুপার কন্ডাক্টর, বাট ইট উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি অনলি আফটার আ সার্টেন টেম্পারেচার, রাইট? সুপার কন্ডাক্টার্সের আরও এক্সাম্পল তুমি কি কি বলতে পারো, আরও অনেক রকম আছে, অ্যালুমিনিয়াম, কপার অক্সাইড, হ্যাঁ, এই টাইপের পার্টিকেলসগুলো হচ্ছে সুপার কন্ডাক্টর। সেরকমই ফুলারিন ইজ অলসো সুপার কন্ডাক্টর, কমপ্লিটলি মেড উইথ আ তোমার নন মেটাল, দ্যাট ইজ কার্বন। তো হিয়ার আমাদের মোটামুটি ক্রিস্টালাইন ফর্মস অফ কার্বনগুলো শেষ হলো, এরপর আমরা অ্যামরফাস ফর্মস অফ কার্বনগুলো দিয়ে শুরু করব, রাইট? ওকে, সব কিছু লিখে নেবে, প্রপার নোটস বানিয়ে নেবে, অ্যান্ড এনি ডাউটস আবার আমরা ডিসকাস করবো ক্লাস এগুলো নিয়ে।